হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো 11ই অগস্ট সব শিফটের পরীক্ষা শেষ এবং সেই অনুযায়ী আমি তোমাদের রিভিউ দিতে বসে গেছি। প্রথম কথা হচ্ছে এই ভিডিওতে তোমরা ম্যাথ এবং সায়েন্স বোথ রিভিউ তোমরা পাবে প্রথম কথা। এবং এই টাইপের কোশ্চেন্স কিন্তু তোমাদের আজকে প্রত্যেকটা শিফটে দেখা গেছে। তো এই ইনকাম এক্সপেন্ডিচার শুধু আজকে নয়, বিগত কয়েক দিন ধরে ইনকাম এক্সপেন্ডিচার দেওয়া হচ্ছে, কারণ যে জানে সে শর্টে করবে আর যে জানে না সে অন্য কোনো মেথড ইউজ করবে। ঠিক আছে, আগের দিনও আমি তোমাদের যখন অঙ্ক করেছিলাম তখন এটাকে আমি বেসিক মেথডে দেখিয়েছিলাম। এর অনেক মেথড হয়। এক তো এইটা ডিভিজিবিলিটি চেক করে করা যায়, 65-এর ডিভিজিবিলিটি চেক করলে ইজিলি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু দেখো 65-এর ডিভিজিবিলিটি চেক করা এখানে একটু চাপের হবে। তার কারণ যদি আমি 65কে 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে, আমাদের 13 আসছে। তো 13-এর ডিভিজিবিলিটি চেক করলে এখানে অ্যান্সার বেরিয়ে যাবে। প্রথম কথা, যেটা 13 দ্বারা বিভাজ্য সেটাই এখানে অ্যান্সার হবে। এভাবে তুমি এই অঙ্কটাকে ইজিলি করতে পারো। ঠিক আছে, তো যদি কিন্তু অনেক সময় কী হয়, এমন ভ্যালু থাকে যেগুলো দিয়ে করা যায় না। যেমন যদি ধরে যাও, দেখো 73 দিয়ে দেয়, তখন 73 দ্বারা বিভাজ্য কোনটা সেইটা অ্যান্সার হয় নর্মালি। আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে যে ধরো 73 দ্বারা বিভাজ্য কোনটা, এমন সংখ্যা আমি তো বের করলাম কিন্তু অপশানে দেখা গেলো দুটো সংখ্যা দেওয়া রয়েছে, যে দুটো সংখ্যাই 73 দ্বারা বিভাজ্য। যেমন এখানে দেখো 13 দ্বারা বিভাজ্য সংখ্যা কিন্তু এটাও এটাও। ঠিক আছে, সো কোনটা অ্যান্সার হবে আমার কথা আমি আশা করি বোঝাতে পারছি। যেমন এটাও কিন্তু 13 দ্বারা বিভাজ্য, সো সব কটা সংখ্যা কিন্তু 13 দ্বারা বিভাজ্য, সো কোনটা অ্যান্সার হবে। এরকম কেসে আমরা ডিভিজিবিলিটি দিয়ে চেক করতে পারি না। ঠিক আছে, আর 5 নেওয়া যায় না। তুমি বলবে স্যার আপনি 65কে 5 দিয়ে ভাগ করলেন কেন, এটাও ট্রিকটা একটু মনে রাখো। এই 5 দিয়ে ভাগ করলাম কারণ দেখো নিচে তো 100 আসবে, কারণ পার্সেন্টেজের ওপরে বেস করেই আমরা মেন ভ্যালুটাকে বার করব। এই 5 দিয়ে 100কে কেটে দেওয়া যায়, মানে 5 এখানে চলে যাবে। তাহলে 65-র মধ্যে 5টাকে আমাকে বের করে দিতে হবে, বাকি যে সংখ্যাটা থাকে মানে 13, সেই সংখ্যাটা ডিভিজিবিলিটি চেক করতে হয় অ্যান্সারে কোনটা, তাহলে অ্যান্সার করা যায়। কিন্তু এখানে সেটা প্রযোজ্য হবে না, কারণ সব কটাই এখানে কি তোমাদের 13 দ্বারা বিভাজ্য দেখতে পাচ্ছি আমরা। এখানে আমরা শর্টকাটই ইউজ করব, আর একটা শর্টকাট আছে সেটাকে আমরা ইউজ করবো, অ্যালিগেশন ইউজ করা যায়। ঠিক আছে, কিন্তু আমরা অ্যালিগেশন ইউজ করবো না। অ্যালিগেশনের থেকেও ভালো একটা শর্টকাট আছে, সেটাকে আমি তোমাদের ইউজ করে দেখাবো, যেটা আমি আগের দিন দেখাইনি। ঠিক আছে, আমি পরে দেখলাম যে ওই শর্টকাটটা দেখিয়ে দিলে তোমাদের হয়ে যেত। সেটা হচ্ছে কি তোমাদের, সেটা হচ্ছে কি এই যে তোমাদের সেভস করে কত 20%। 20% বলতে কী বোঝায়, 20% বলতে বোঝায় 1/5। তার মানে তোমার যদি ইনকাম হয় 5 টাকা, তাহলে তোমার সেভিং কত হবে, সেভিং হবে তোমার 1 টাকা। তাহলে এক্সপেন্ডিচার মানে খরচ কত হবে তোমার, সেটা হচ্ছে 4 টাকা। যদি 5 টাকা তোমার ইনকাম হয় তাহলে সেভিং হবে কত, 1 টাকা। আর এক্সপেন্ডিচার কত হবে তাহলে তোমাদের 4 টাকা। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমার বলেছে ইনকাম ইনক্রিজ করছে কত, 15%। 15% দিয়ে ইনকাম ইনক্রিজ করছে। ঠিক আছে, আর এক্সপেন্ডিচার ইনক্রিজ করছে কত, 10%। ঠিক আছে, আর সেভিং কত ইনক্রিজ করবে সেটা আমার বলা নেই, আমি ধরে নিচ্ছি X% ইনক্রিজ করছে। আমি ধরে নিচ্ছি X% ইনক্রিজ করছে। তো কী করবো, বেসিক্যালি সব কটাকে যোগ করে এখানে মানে গুণ করবো আর তারপর যোগ বিয়োগ করে বসাবো। তো 5 পূরণ কত হয়, 75%। X×1 কত হয়, X%। সরি, 40×10 কত হয় তোমাদের, 40%। ঠিক আছে, তো X%-এর ভ্যালু এখান থেকে কী আসছে, 35%। তাই না, দেখো 75 - 40 35%, এবং এটা প্লাসে ভ্যালু আসছে, তার মানে ব্যাপারটা বাড়বে, কমবে তো ডেফিনেটলি নয়। তো ডিক্রিজ যেগুলো আছে সেগুলো ফার্স্টটাকে কাটো। তো একটাই ডিক্রিজ আছে, তো কেটে দিলে ব্যাস গেল। কিন্তু বাকিগুলোও কিন্তু তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে 13 দ্বারা বিভাজ্য। সো এখানে 13 ডিভিজিবিলিটি চেক করাই যেত না। এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমাদের ওভারঅল সংখ্যা কত ছিল, 65%। 65%-এর 20% ছিল হচ্ছে আমার সেভিং। এইটা ছিল আমার আগের সেভিং। এই যে ভ্যালুটা, এটা ক্যালকুলেট করলে যে ভ্যালু দেবে এটা হচ্ছে আমার আগের সেভিংস ছিল। এখন কি হয়েছে, সেই সেভিংসটাই 35% কী হয়েছে, বেড়েছে। ঠিক আছে, 35% কী হচ্ছে তোমাদের, বেড়েছে। তাহলে সেইটা কতটা বেড়েছে সেটাই তোমাদের এখানে করতে বলা হয়েছে। তো 35% এর সঙ্গে গুণ করে দিতে হবে। তাহলে এইটুকু ছিল আমার আগের সেভিংস, এখন এর ওপরে 35% কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আমার কথা বোঝাতে পারছি আমি? তো এখান থেকে ক্যালকুলেট করো, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাকে এটা দিয়ে এটাকে কাটলে হয় 5, দুটো শূন্য এখানে অমিট করে দাও, 5 দিয়ে এটাকে কাটলে হয় 7, তো 6×7 = 42। তার মানে 42-এর ঘর মানে এইটাই আমাদের অ্যান্সার হবে, কারণ 42-এর কাছাকাছি অ্যান্সার এটাই আছে আমাদের। দিস উইল বি কারেক্ট অ্যান্সার, 4550। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইউজফুল শর্টকাট। এর ওপরে একটাই শর্টকাট আছে, সেটা হচ্ছে ডিভিজিবিলিটি, যেটা সবসময় লাগানো যায় না। মানে 80% ক্ষেত্রে লাগানো যায়,
কিন্তু 20% ক্ষেত্রে লাগানো যায় না, কারণ এক্সামিনার এখন জানে তোমার ডিভিজিবিলিটি চেক করে করতে পারো, সেখানে এক্সামিনার এমন ভ্যালু দিয়ে রাখে যে ভ্যালুগুলো ইজিলি ডিভিজিবিলিটি দিয়ে ক্র্যাক করা যায় না। ঠিক আছে, চলো নেক্সট। এই প্রশ্নটাকে অ্যালিগেশন দিয়েও সলভ করা যায়, কিন্তু মাঝে মাঝে এমন বড় বড় ভ্যালু দিচ্ছে যেখানে অ্যালিগেশন দিয়ে সলভ করা যাচ্ছে না। তো আমি তোমাদের একটু নর্মাল মেথডেই করে দেখাবো, এটা যদিও নর্মাল মেথডে ইজিই করে দেখাবো, টাফ কিছু করবো না। বলছে যে অ্যাভারেজ এজ অফ 75% অফ দ্য নাম্বার অফ দ্য চিলড্রেন ইন আ গ্রুপ ইজ 12 ইয়ার্স। 75% বলতে কী বোঝায়? আমরা জানি 75% বলতে বোঝায় 3/4। 75/100 কাটাকুটি করলে 25 দিয়ে 3/4 হবে। তার মানে টোটাল স্টুডেন্ট যদি 4 ইউনিট হয়, এর মধ্যে 3 ইউনিট স্টুডেন্টের যে গড় এজ সেটা হচ্ছে 12, তাহলে বাকি 1 ইউনিট স্টুডেন্টের গড় এজ সেটাই বার করতে বলেছে, সেটা আমি ধরে দিচ্ছি এক্স। আর টোটাল এই 4 ইউনিট স্টুডেন্টের গড় এজ হচ্ছে কত? 15। তার মানে 3 × 12 প্লাস 1 × x ইকুয়াল টু তোমাদের হবে 4 × 15। জাস্ট ক্যালকুলেট এটা করলে বেরিয়ে যাবে। 3 × 36, এক্স ইকুয়াল টু 4 × 60 মাইনাস 3 × 36। এখানে তোমাদের 4 দিয়ে যেটা অপশান, দেখো বেরিয়ে গেল অ্যান্সার, উইদিন সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে গেলো। তো আমি তো অ্যালিগেশন ইউজ করলাম না, কিন্তু উইদিন সেকেন্ডে দেখো অ্যান্সার বেরোতো। এভাবেও তোমরা করতে পারো, যখন জটিল ভ্যালু দেবে পয়েন্ট দিয়ে দিচ্ছে, এখানে দিচ্ছে 12-এর জায়গায় দিচ্ছে 12.5, ঠিক আছে, তখন অ্যালিগেশনে ওই 0.5-এর ক্যালকুলেশন করতে গেলে তোমাদের অনেক সময় অসুবিধা হয়ে যায়, তখন এই বেসিক মেথডেও কিন্তু ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, চলো। এই কোশ্চেন্সটা তোমাদের আগের দিন মিন আকারে এসেছিলো, মানে এই টাইপের ডাটা দিয়ে। আজকে তোমাদের মোড বার করতে বলেছে। তো মোডের ফর্মুলাটা একটু ভারী হয়, কিন্তু ফর্মুলাটা খুবই সোজা। ফর্মুলাটা হচ্ছে এল প্লাস F1 মাইনাস F0 বা F0 বলতে পারো, অনেকে F0 বলে, বাই তোমাদের 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু তোমাদের হাইট। এই হচ্ছে আমাদের ফর্মুলা হয়। এই ফর্মুলাটা অনেকের মাথায় থাকে না, ভুলে যায়, তাই জন্য এই ক্যালকুলেশন হয় না। দেখো, এক্ষেত্রে প্রথমে আমার বার করতে হবে যে মোডাল ক্লাস কোনটা। মোডাল ক্লাস হচ্ছে সেই ক্লাস যে ক্লাসে স্টুডেন্ট সংখ্যা সবথেকে বেশি। স্টুডেন্ট সংখ্যা সবথেকে কোনটাতে বেশি? দেখতে পাচ্ছি এইটাতে বেশি। তাহলে এই 25টার ঘর মানে এইটা হচ্ছে আমাদের মোডাল ক্লাস। এটা মাথায় ঢুকলো? এবার এই এল মানে কি? এল মানে হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস, মানে 25 যে ঘরটায় আছে, 25 জন স্টুডেন্ট যে ঘরটায় আসে, সেই ঘরের লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে 30, কারণ 30 থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে আপার লিমিট 30 থেকে 40 অবধি গেছে। তাহলে এলের জায়গায় আমি কি লিখবো? 30 লিখবো। প্লাস F1 কি? F1 হচ্ছে তোমার যে ঘরটা মোডাল, সেই ঘরটার ফ্রিকোয়েন্সি কত, মানে সেই ঘরে কতজন স্টুডেন্ট আছে, অর্থাৎ 25। F0 কি? F0 হচ্ছে ঠিকের আগে, মানে 0, 1, 2 এই ধরা হয়। এটাকে ধরা F0, এটাকে ধরা F1, এটাকে ধরা F2। 1 হচ্ছে সেই ঘরটা যে ঘরটা মোডাল ঘর, 1-এর আগে 0 থাকে। 0 হচ্ছে সেই ঘরটার ফ্রিকোয়েন্সি। F মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কতজন আছে বা কতবার ওটা অকার হচ্ছে, সেই ঘরটার ফ্রিকোয়েন্সি যে ঘরটা এর আগের ঘর। 0 আছে মানে 1-এর আগে 0 আসে, তো এই ঘরটা এখানে কত আছে? 15। নিচে আমরা কী লিখবো? 2 × F1 মানে 2 × 25 মাইনাস F0, F0 মানে কি? আবার 15 মাইনাস F2, F2 মানে কি? দেখ, 1-এর পরে F2 আসে, 2 আসে, তার মানে এর পরের ফ্রিকোয়েন্সিটা লিখতে বলা হচ্ছে, অর্থাৎ 18 ইন্টু তোমাদের হাইট। হাইট মানে কি? গ্যাপ। হাইট মানে হচ্ছে গ্যাপ। মনে রাখবে, হাইট শব্দের অর্থ হচ্ছে, অলওয়েজ মাথায় রাখবে, গ্যাপ। এখানে কত দেখো, প্রত্যেকটা গ্যাপ সেম। এখানে 10টা, এখানে 10টা গ্যাপ দেখো 10, প্রত্যেকটা ঘরে গ্যাপ দেখো 10। 10 থেকে 20 গ্যাপ 10, 20 থেকে 30 গ্যাপ 10, 30 থেকে 40 গ্যাপ 10, সব কটা গ্যাপ 10। ইন্টু আমরা কী করবো? 10। এইটার ক্যালকুলেট করলে অ্যান্সার বেরিয়ে যাবে, অর্থাৎ সিম্পলিফিকেশানে কনভার্ট হয়ে গেল প্রশ্নটা। ঠিক আছে, প্লাস এটা হবে তোমাদের 10, নিচে 5 2 25 × 2 50, 50, আর এটা হচ্ছে তোমাদের 33। 50 থেকে 33কে বাদ দিলে হয় 17 ইন্টু তোমাদের 10। তো ভ্যালুটা তোমাদের দশমিকে বেরোবে 100%। এখান থেকে ক্লিয়ারলি দেখো কিছু তো কাটাকুটি যাচ্ছে না। সো ডেফিনেটলি আমাদের 17, 3 × 17 = 51, সো 510 প্লাস তোমাদের এখানে 100। ঠিক আছে, দেখো এইটার তলে পুরো 17 চলে যাচ্ছে, তাহলে বুঝতে পারছো 100 হবে। তো এটা কত হবে তোমাদের? 410, 410/17। তো 3 × 17 = 51, তো 17 2 × 34, 51। 1 মিনিট, কিছু ভুল হলো। 3 × 17 = 51, ও প্লাস আছে, দেখো কাণ্ড, প্লাস আছে, আমি মাইনাস করে দিয়েছি, 610 হবে। ঠিক আছে, তখন হবে 3 × 17 = 51। 3 × 17 = 51 যাচ্ছে, তার মানে এটা 100 হচ্ছে।
তো 5×85, ঠিক আছে, 5×85 হবে 35 পয়েন্ট সামথিং, 35.88 একটাই অপশানে আছে, তো মার্কেট, ঠিক আছে, এত সামথিং হবে। আমরা যাব না, এখানে অ্যান্সার বেরিয়ে গেছে, ঠিক আছে। চলো নেক্সট। মিক্সচারের একটু বড় লেভেলের প্রশ্ন পড়ছে, আগামীকাল থেকে শুরু হয়েছে, মানে অ্যাকচুয়ালি 9 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 9, 10, 11 তারিখেও কিন্তু সেই ধারা বজায় থেকেছে। এখানে বলছে 150 লিটারের দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 1:2, কত আছে 1:2। তার মানে কি, তার মানে টোটাল হচ্ছে তোমাদের 3 ইউনিট, তুমি ইংলিশটা দেখেও করতে পারো, 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 150। তাহলে দুধ ও জল, তার মানে মিল্কের অনুপাত যেটা 1 ইউনিটের অনুপাত কত হবে 50, অতএব বুঝতেই পারছো ওয়াটারের অনুপাত কত হবে 100, কারণ 100 + 50 মিলিয়ে তো 150 হবে, এটা হচ্ছে টোটালটা, ঠিক আছে, বোঝাতে পারলাম। এইটুকু থেকে আমরা এতটা বের করে ফেললাম, দেখো লিটারে বের করে ফেললাম। এবার বলেছি এই মিশ্রণ থেকে 30 লিটার মিশ্রণ তুলে নেওয়া হচ্ছে, তার মানে 30 তোলা হচ্ছে কত থেকে 150 থেকে, তার মানে কি 1/5, ঠিক আছে, এবং সমপরিমাণ দুধ ঢালা হচ্ছে এবং এই প্রক্রিয়া আরেকবার করা হচ্ছে। তার মানে প্রথমবার 5 থেকে 1 তুলে নেওয়া হয়েছে, তাহলে থাকছে কত 4 লিটার, তারপরে বা আবার 5 থেকে 1 তুলে নেওয়া হচ্ছে, থাকছে কত 4 লিটার, তাহলে 5×5 = 25, 4×4 কত থাকছে 16। এই 16টা কী থাকছে বলো, ওটা ওয়াটার থাকছে, ভালো করে বুঝবে ওটা কী থাকছে, কারণ দুধ ঢালা হচ্ছে, তাহলে ওয়াটারের পরিমাণ সেম থাকছে, ভালো করে বুঝবে। ঢালা যেটা হয় সেটারই ভ্যালু চেঞ্জ হবে, যেটা ঢালা হচ্ছে না সেটার ভ্যালু সেম টু সেম আগের বারের মতো থেকে যাবে। তার মানে কি, তার মানে কি ভালো করে বুঝবে, তার মানেটা কি, এই যে 25, এই এখানে হচ্ছে ওয়াটার আগে কতটা ছিল, এইটা কি, এটা হচ্ছে ওয়াটার আগে কতটা ছিল, এটা কি, এটা ওয়াটার এখন কতটা আছে, ঠিক আছে, বোঝাতে পারছি আমি। তা আগে কতটা ছিল 25, 25-এর ভ্যালু কত 100, তার মানে ইন্টু 4, তাহলে 16 ইউনিটের ভ্যালু কত হবে ইন্টু 4, 64। তাহলে ওয়াটার এখন কতটা আছে 64 আছে। আর দেখো এটা রিপ্লেসমেন্টের কেস, মানে টোটাল মিশ্রণ থেকে যতটা তুমি তুলছো ততটাই তুমি ঢালছো, সো ওভারঅল মিশ্রণ কিন্তু 150 লিটারই হবে। তাহলে টোটাল মিশ্রণ 150 লিটার, তার মধ্যে ওয়াটার আছে এখন 64, তাহলে এই দুটো থেকে বিয়োগ করলে যেটা হবে সেটাই তোমাদের দুধ আছে। দুধ কতটা আছে 86 ইউনিট, ঠিক আছে, মিল্ক এখন কতটা আছে সেটাই জিজ্ঞেস করেছে, অ্যান্সার তোমাদের কী হবে 86, তো ইজিলি অ্যান্সার করা যায়। তোমরা বলতে স্যার বেসিক করান, দেখো আমি এখন বেসিক করাচ্ছি না, এখন আমি তোমাদের যেটা করাচ্ছি এটা প্র্যাকটিস কোশ্চেন্স করাচ্ছি, কারণ পরীক্ষা চলছে। যদি বেসিক জানতে হয় তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের পেডের যে ক্লাস দেবো তাতে আমি তোমাদের বেসিক সব দেবো, এবং ফ্রিতেও আনবো ক্লাস, কিন্তু আপাতত এখন প্র্যাকটিস সেশন চলছে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখ, এটা তোমাদের এই টাইপের প্রশ্ন সেকেন্ড শিফটে জিজ্ঞাসা করা হয়েছে আজকের। দুধ ও জলের 40 লিটার, এটা 40 দেখতে পাচ্ছ, আমি ইংলিশটা পড়ছি, 40 লিটার মিক্সচার কী করা হয়েছে মিল্ক এবং ওয়াটারে আছে, রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ 3:2, ঠিক আছে। তার মানে দেখো মিল্ক অ্যান্ড ওয়াটার, তাহলে মিল্ক এবং ওয়াটার এইটাও দেখে নেবে যে কী বলেছে 3:2, মিল্ক আর ওয়াটার কত 3:2। হাউ মেনি লিটার্স অফ ওয়াটার শুড বি অ্যাডেড টু দিস মিক্সচার সো দ্যাট দ্য রেজাল্ট্যান্ট মিক্সচার ইজ 50% অফ ওয়াটার। 50% বলতে বোঝায় 1:1, মানে 1 ভাগ জল থাকলে 1 ভাগ দুধ আছে, অর্থাৎ যা জলের পরিমাণ তাই দুধের পরিমাণ। 50-50 মানে কি সেম টু সেম, মানে নিউ পরিমাণ বলেছে 1:1 হয়ে যাবে। নিউ কত বলেছে, এটা হচ্ছে আগে, আগে ছিল এইটা, এখন কী হবে, এখন হয়ে যাবে এইটা, কী হবে 1:1। আমি তোমাদের একটু আগে একটা কথা বলেছি, কী বলেছি, যেটা ঢালা হচ্ছে সেইটা চেঞ্জ হবে, যেটা ঢালা হচ্ছে না সেটা চেঞ্জ হয় না। তার মানে ওয়াটারের পরিমাণ কিন্তু সেম টু সেম থাকবে, ভালো করে বোঝো। ওয়াটারের পরিমাণ, এক মিনিট, মিল্ক এবং ওয়াটার হচ্ছে 3:2, মিল্ক দুধ ও জল, হ্যাঁ 3:2। তার মানে চেঞ্জ কোনটা হবে, চেঞ্জ হবে তোমাদের মিল্ক চেঞ্জ হবে, ওয়াটার কিন্তু চেঞ্জ হবে না, কারণ দেখো এখানে বলা হয়েছে যে এই মিশ্রণে কত লিটার, ও সরি ভুল কথা আমি বললাম, এই মিশ্রণে ওয়াটারই চেঞ্জ হবে, কারণ জল যোগ করা হচ্ছে, আমি খেয়াল করি, আমি ভেবেছি মিল্ক যোগ করা হচ্ছে, যেটা যোগ করা হয় তার রেশিও চেঞ্জ হয়, তার মানে মিল্ক সেম থাকবে। মিল্ক এখানে 3 ইউনিট আছে, এখানে তো আমার 3 ইউনিট হবে, তো একে 3 ইউনিট করার জন্য কী করবো, 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে পুরো ভ্যালুটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটা এখন কী হয়ে গেছে 3:3 হয়ে গেছে। তাহলে দেখো আগে ওয়াটার ছিল 2 ইউনিট, এখন ওয়াটার আছে 3 ইউনিট, তার মানে বেড়েছে কত ইউনিট, 1 ইউনিট বেড়েছে। এই 1 ইউনিটের ভ্যালু লিটারে কত সেটা যদি আমরা বার করতে পারি তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো কী করে বের করবো, দেখো প্রথমে আমার টোটাল 40 লিটার মিক্সচার ছিল,
তার মধ্যে 3 ইউনিট ছিল মিল্ক, 2 ইউনিট ছিল ওয়াটার, তার মানে টোটাল 5 ইউনিট ছিল আমাদের মিশ্রণ। এটা ইউনিটে 5 ইউনিটের ভ্যালু আমাদের কত, লিটারে 40 লিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 8 লিটার। আর 8 লিটারই কিন্তু এখানে ওয়াটার যোগ করা হয়েছে। দেখো 2 ইউনিট ছিল, এখন 3 ইউনিট হয়ে গেছে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 8 লিটার আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আগের প্রশ্ন দেখো, বলেছে তোমাদের একটি 6 ডিজিটের নাম্বার, এটা 6 ডিজিট সংখ্যা আছে যেটা 88 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। ঠিক আছে, তবে এক্স প্লাস ওয়াইয়ের মান কত। দেখো আমরা 88 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য মানে লাস্ট 3টে ডিজিট 88-র মধ্যে কী পাই আমরা, 8 পাবো আর 11 পাবো। মানে লাস্ট 3টে ডিজিট আমাদের গ্যারেন্টি যে সেটা আমাদের 8 দ্বারা ডিভিজেবল হবে। ঠিক আছে, তার মানে লাস্ট 3টে ডিজিটে আমরা কত বসাবো যে সেটা 8 দ্বারা ডিভিজেবল হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমি করি তাহলে আমরা কি জানি যে 8 6 48, তাহলে 8 5 40, তো 2y। তো ওয়াইয়ের জায়গায় আমরা কত বসাতে পারি, আমরা ওয়াইয়ের জায়গায় কিন্তু বসাতে পারি হচ্ছে 4, কারণ ওয়াইয়ের জায়গায় যদি 4 নেই তাহলে এটা হয়ে যাবে 24, ওয়াইতে 4 নিচ্ছি, তাহলে 8 3 24, দেখো ডিভিজেবল হয়ে যাচ্ছে। তার মানে ওয়াইয়ের মান কিন্তু আমাদের 4 হবে, ওয়াইয়ের মান আমাদের কী হবে, 4 হবে। এবার তোমাদের যদি এই অনেক সময় কী হয়, এইখানে এমন 3টে ভ্যালু দেওয়া থাকে যেখানে আমরা দেখি 4-এর থেকে কম ভ্যালু দেওয়া আছে বা 4 দেওয়া আছে, তাহলে অ্যান্সার কিন্তু 4-এর থেকে কম ভ্যালু বা 4 হবে না, কারণ দুটো সংখ্যার যোগফল যার মধ্যে একটা 4, সেইটার রেজাল্ট্যান্ট কোনোদিন 4 বা 4-এর কম হতে পারে না, 4-এর বেশিই হবে। ঠিক আছে, সো আমাদের এখানে কিন্তু এমন মানে অপশান নেই, থাকলে আমাদের ওইভাবেই হয়ে যেত, বাট একটা অপশান বের করে পেয়েছি আমাদের, সেটা হচ্ছে কত, 4। ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো বলো। একটা অপশান বের করে পেয়েছি, সেটা কত আমাদের 4। এইবার আমরা একটা কাজ করতে পারি, যেটা করতে পারি, যদি একটা অপশান 4 হয় তাহলে এখানে আরেকটা অপশানও 4 বসানো আছে। এখানে যদি একটা অপশান 4 নেই তাহলে একটা অপশান 5 বসানো আছে। এখানে কিন্তু একটা অপশান 4 নেই, একটা অপশান 6 বসানো আছে। এখানে যদি একটা অপশান 4 নেই, এখানে একটা অপশান 3 বসানো আছে। তো আমরা 4 5 6 3 করে আমরা এখানে অপশান টেস্ট করেও করতে পারি, বাট আমি তোমাদের বেসিক রুলসটা ফলো করে দেখিয়ে দিচ্ছি, কারণ অপশান টেস্ট করতে গেলে অনেকের সমস্যা হয়। এটা গেল প্রথমটা বেরিয়েছে, ফার্স্ট এটা বেরিয়ে গেছে। সেকেন্ডটা আমরা কী করে বের করবো, দেখো এই সংখ্যাটা এখন কিসে এসে পৌঁছেছে, 5 3 x 4 2 4-এ এসে পৌঁছেছে। এই সংখ্যাটা এখন এতে এসে পৌঁছেছে। এবার আমরা যেটা 11-র নিয়ম, সেটা কি, বীজস্থানীয় সংখ্যা এবং যোগস্থানীয় সংখ্যাগুলোর বিয়োগফল আমাদের 11 দ্বারা ডিভিজেবল হতে হবে। তো বীজস্থানীয় সংখ্যাগুলো কী কী, 4 আর 4-এ 8, 8 আর 3-এ হচ্ছে তোমাদের কত, 4 আর 4 8, 8 আর 3-এ 11। ঠিক আছে, 11 মাইনাস এখানে কত আছে, 2 আর x প্লাস 5 মানে 7 প্লাস এক্স। ঠিক আছে, কী হচ্ছে 7 প্লাস এক্স, তার মানে 11 মাইনাস 11 করলে আমাদের 0 আসবে। তার মানে 7 প্লাস এক্সের মান আমাদের 11 হতে হবে, তাহলে এক্সের মান আমাদের কত হতে হবে, 4ই হতে হবে। তো আমাদের ফার্স্ট অপশানই কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের মান যদি আমরা 4 বসাই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, মানে এক্সের মানও 4, ওয়াইয়ের মানও আমাদের 4 হবে। দ্যাট ইজ ওয়াই কারেক্ট অ্যান্সার কী হবে, এক্স প্লাস ওয়াই কী হবে আমাদের 8 হবে। তাহলে তুমি করেও দেখতে পারো যে 53, তো আমরা সংখ্যাটা আমাদের কী এলো, সংখ্যাটা আমাদের এলো 53 4 4 2 4। এই সংখ্যাটা কিন্তু আমাদের 88 দ্বারা ডেফিনেটলি বিভাজ্য হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো, এটা তোমাদের থার্ড শিফটে এই টাইপের প্রশ্ন এসেছিলো। 7 অঙ্কের সংখ্যা, একটা 7 অঙ্কের সংখ্যা দেওয়া রয়েছে 1 2 3 4 5 6 7, সেটা 7 দ্বারা বিভাজ্য, তাহলে এক্সের মান কী হবে। একটা জিনিস বলি, 7 অঙ্কের সংখ্যা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তখন 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম এখানে ফলো করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, অনেক জটিল ভ্যালু দেয়, এক্ষেত্রে অপশান টেস্ট হচ্ছে বেস্ট। তা আমরা যদি এখানে অপশানে যদি 3 রাখি, এক্সের মান যদি 3 রাখি, তাহলে কি ক্যালকুলেট করলে আসছে, সেটা আমাদের একবার দেখে নিতে হবে। আমরা কি করব, অপশানে এখানে এক্সের মান কী রাখবো, আমরা 3 রাখবো। এটা ক্যালকুলেট করার একটা নিয়ম আছে, আমার সংখ্যাটা তখন কত হয়ে যাবে, 5 3 3 2 6 1 এই হয়ে যাবে। এবার ডান দিক থেকে, এটা রাইট সাইড এটা লেফট সাইড, ডান দিক থেকে 3টে করে পেয়ার নাও, 1 2 3টে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পেয়ার, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পেয়ার, এটা হচ্ছে আমাদের 3 নম্বর পেয়ার। ঠিক আছে, যে দুটো বীজস্থানীয় পেয়ার মানে 1 নম্বর আর 3 নম্বর, এই দুটো পেয়ারকে যোগ করো, করে এর থেকে বিয়োগ করতে হবে, বা এদের দুটো ডিফারেন্স বার করতে হবে। এর থেকে এটাকে বিয়োগ করতে হবে এমন না, যেটা বড় তার থেকে ছোটোটাকে বিয়োগ করে দেবো যোগফলের। তো 2 6 1 প্লাস 4, তার মানে কত হচ্ছে 2 6 5। এটার থেকে আমরা 533কে কী করব, বিয়োগ করব। বিয়োগ করে কত পাচ্ছি দেখো, আমাদের 8 6 এর 7 7 মানে হচ্ছে এখানে 6, 2 এর 3 মানে হচ্ছে তোমাদের 2, তাহলে 268। 268কে কি 7 দ্বারা যায়, তা আমরা দেখতে পাচ্ছি 7 3 21, 21 মানে 58, না 7 দ্বারা যাচ্ছে না। ভালো করে বোঝো, 21 মানে কত হচ্ছে আমাদের 58 হচ্ছে। এই সংখ্যা থেকে আমরা পরের উত্তরটা বার করতে পারি। 21 মানে কত হচ্ছে আমাদের
58 হচ্ছে, ভালো করে ভাবো, 21 মানে কত হচ্ছে আমাদের 58 হচ্ছে। যদি 56 হতো তাহলে কিন্তু আমাদের মিলে যেত, ঠিক আছে। আচ্ছা চলো, ওই নিয়মটা জটিল হবে তোমাদের জন্য, দরকার নেই ওই নিয়ম ফলো করে, কারণ এটা যার কোর নলেজ ভালো নয় সে আবার এই নিয়ম ফলো করলে তার মাথা খারাপ হয়ে যাবে। তো এটা গেল আমাদের অপশন টেস্টে, এটা বেরোলো, এটা তো অ্যান্সার হবে না, তার মানে এটা আনসার হবে না। এবার আমরা একটা কাজ করি, আমরা 5টাকে নিয়ে দেখি একবার, ঠিক আছে, 4টাকে স্কিপ করে যাও, কারণ এ হচ্ছে মানে বি নাও হতে পারে, তো সিটাকে একবার স্কিপ করে দেখি, প্রথমটা না হলে একটু পরের দিকটাকে স্কিপ কর, মানে দেখবে একবার। তো 4 5 3 5 2 6 1, এই দুটোর মধ্যে যোগফল হবে কত হবে 2 6 5, আর এটা থেকে বিয়োগ হবে এই, করলে আমরা কী পাবো দেখো, আগের বার কী ছিল এখানে 533 থেকে এটাকে বিয়োগ দিচ্ছিলাম, কত হয়েছিল 268, এবারে দেখো দুটো ঘর এক্সট্রা আছে, তার মানে এটা কত হয়ে যাবে 270 হয়ে যাবে। এটাকে কি ভাগ করলে যায় না, এই জন্যই বলছিলাম এর থেকে এটা রিলেট করা যায়। 268 বেরোচ্ছে মানে পরেরটা যদি দুঘর বাড়াই, যেমন এখানে 5 আছে তো দুঘর বাড়ছে, এখানে 3 বসিয়েছিলাম এখানে 5 বসিয়েছি, সো দুঘরই বাড়ছে না, তার মানে এখানেও ভ্যালুটা দুঘর বাড়বে, ওই জন্য বলছিলাম এখান থেকে সেটা আসা যায়, আমাদের বারবার যে বিয়োগ করে দেখতে হবে তা নয়, আমরা ডাইরেক্ট এটাতে আমরা বিয়োগফল কত পেয়েছি 268, এটা 7 দ্বারা যায় না, এটাতে আমরা বিয়োগফল কত পাবো 270, এটা আমরা ডাইরেক্ট করতে পারতাম, মানে এই বারবার সংখ্যা বসে বিয়োগ করার কোনো দরকার ছিল না, এটা আনসার হবে না। ডিটাকে একবার চেক করে দেখি, দেখো কী করে করছি, দেখো ডিটাকে আমরা যদি চেক করি, তার মানে এক্সের জায়গায় আমরা কত বসাচ্ছি, এক্সের জায়গায় আমরা 8 বসাচ্ছি, আগের বার ফার্স্ট পার্টে আমরা এক্সের জায়গায় কত বসিয়েছিলাম 3 বসিয়েছিলাম, তাহলে 3 থেকে এটা কত বেশি, আমরা 3 থেকে দেখতে পাচ্ছি 5 বেশি, তার মানে আমাদের যে বিয়োগফল ছিল তার সঙ্গে 5 যোগ করলে যেটা হবে সেটাই এখানে ইকুয়াল টু, এই যেমন 270 লিখেছি তার জায়গায় এখানে কী বসবে 268 প্লাস 5 বসবে, তার মানে 200 এখানে 73 বসবে। এটাকে কি আমাদের 7 দ্বারা ভাগ করলে যায়, দেখো 121, তার মানে 63, মানে 7 দ্বারা যায়, তার মানে দিস উইল বি দ্য কারেক্ট আনসার, তার মানে এইটা আমাদের কারেক্ট আনসার হবে, ঠিক আছে। তোমার যদি এই লাস্ট যেটা বললাম সেটা যদি তোমাদের মাথায় না ঢোকে তাহলে তোমরা ডাইরেক্ট এটাকে করেও দেখে নিতে পারো, ঠিক আছে। এটা হবে 5 8 2 6 1, ঠিক আছে। তো এই পেয়ার তৈরি করো, এই দুটোর মধ্যে যোগফল হবে, তো সেই 265 হবে, আর এটা হয়ে যাবে 538, বিয়োগফল করলে কত হচ্ছে দেখো 3 6 আর 1 7, 7 কত সরি 3, তো 6 কে 7 নিত 6 13, তো 7 হবে এখানে, এটা হচ্ছে তোমাদের কত হবে 3, সরি হ্যাঁ 3 নয় 2 এর 1 3 মানে 2, 273, এই দেখো 273, ঠিক আছে। তো এটাকে 7 দ্বারা যায়, তার মানে অ্যান্সারটা 7 দ্বারা যাবে। একবার রুলসটাকে আমি এখানে বলে দিচ্ছি তোমাদের জন্য, রুলসটা হচ্ছে এটাই, কি রুলস হচ্ছে এটাই যে ধরো তোমাদের এখানে যেমন এখানে সংখ্যা আছে, আমি এই সংখ্যাটা দিয়েই বোঝাই তাহলে বেটার তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এখানে সংখ্যাটা আছে 4 5 3 8 2 6 1, এই লাস্ট সংখ্যাটাকে নিয়েছি। আমরা কি করব, তিনটে করে পেয়ার করব, প্রথম পেয়ার হচ্ছে এইটা, পরের পেয়ার হচ্ছে এইটা, তারপরে পেয়ারে 3টে নেই, সো এটাই আমাদের লাস্ট পেয়ার হবে, তার মানে এটা হচ্ছে ফার্স্ট পেয়ার, এটা হচ্ছে সেকেন্ড পেয়ার, এটা হচ্ছে আমাদের লাস্ট পেয়ার। এবার বীজস্থানীয় পেয়ারগুলোর যোগফল মানে ফার্স্ট এবং থার্ড, এই দুটোর যোগফলের থেকে এইটাকে আমাকে ডিফারেন্স বার করতে হবে, এই মাঝেরটার মানে 2 নম্বরের যোগফলের 2 নম্বর যে পেয়ার তার ডিফারেন্স বার করতে হবে। 2 নম্বরে কোন সংখ্যাটা আছে 538 আছে, আর এই দুটোর যোগফল কত হচ্ছে 256, তো 538 এবং 256 এই দুটোর বিয়োগফল বার করতে হবে। এমন নয় যে এটার থেকে এটাকেই বাদ দিতে হবে, দুটোর মধ্যে ডিফারেন্স বার করতে হবে, যেটা বড় হবে তার থেকে ছোটোটাকে বিয়োগ দিতে হবে। যদি 256 প্লাস 4 করলে 538 থেকে বড় হতো, তো আমরা ওই বড়টা থেকে 538কে বিয়োগ করতাম, যেহেতু এখানে 538 ইটসেলফ বড়, সেই জন্য এটা থেকে আমরা 261 প্লাস 4 মানে 265 বিয়োগফলকে আমরা সংখ্যাটাকে আমরা বিয়োগ করেছি, ঠিক আছে। বিয়োগফল যেটা আসবে, ধরে নাও বিয়োগফল এখানে কত এসেছে 273, এই সে 273কে যদি 7 দ্বারা যায় তাহলে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে, এটাই হচ্ছে রুলস, ঠিক আছে। তো 7-এর ডিভিজিবিলিটি রুলস চেক করলে কী হয়, সংখ্যাটা এই অঙ্কটা একটু লেন্দি হয়ে যায়, এছাড়া কিছু না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ টাইম টেকিং, সলভ করা যাবে কিন্তু টাইম টেকিং, ঠিক আছে। চলো আচ্ছা, পরের প্রশ্ন বলছে যদি কোনো তথ্যের সংখ্যাগুরু মান মানে মোড যদি 8 হয়, সরি মোড যদি 4 হয়, আমি বাংলাটা দেখছিলাম, মোড যদি কত হয় তোমাদের 4, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ মোড যদি তোমাদের কি বলেছে 4 হয়, দেখো আমরা এখানে তোমাদের মোডের ভ্যালু তো কত দেওয়া রয়েছে তোমাদের 4 দেওয়া রয়েছে, তো এর ফর্মুলা ডাইরেক্ট লেখো তুমি, মোড ইকুয়াল টু কী হয়
3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটা ইকুয়াল টু মোড হয়, সবাই জানি আমরা। তো মোড কত আমাদের 4, 3 ইন্টু মিডিয়ান, মিডিয়ান মিডিয়ান মিডিয়ান, এই যে মিডিয়ান, আচ্ছা এখানে মিডিয়ান দেওয়া নেই, ঠিক আছে, তার মানে মিডিয়ান আমাদের বার করে নিতে হবে। তো মিডিয়ান 2 ইন্টু মিন, মিনের মান কত আমাদের 10, এখান থেকে আমরা পাচ্ছি 3m ইকুয়াল টু আমাদের 4 প্লাস 20। তো এম এর মান আমরা কত পাচ্ছি 24 মানে 8, অর্থাৎ মিডিয়ানের মান আমরা কত পেয়েছি 8 পেয়েছি। তাহলে মিডিয়ান আমাদের 8, আর মোড আমাদের কত ছিল, মোডও আমাদের তো 4 ছিল, ওই আমি বারবারই 8 দেখছি বলে অসুবিধা হচ্ছে, ইংলিশটা দেখো ঠিক আছে। মোড আমাদের কত 4 ছিল, তো এই দুটোর মধ্যে রেশিও বার করতে বলেছে, তো 2:1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এই অপশান আমাদের কারেক্ট হবে। পরের কোশ্চেন্স দেখো, একটা ব্যাংকে কি বলেছে, ষান্মাসিক ভিত্তিতে বার্ষিক 6% চক্রবৃদ্ধি হারে সুদ দেয়। একজন গ্রাহক তার প্রথম বছরে এক্স্যাক্টলি এই টার্মস অ্যান্ড কন্ডিশনে, শুধু ভ্যালুগুলো চেঞ্জ করা হয়েছে, তোমাদের কিন্তু আজকে সেকেন্ড শিফটে অঙ্ক পড়েছে। তো 1 জানুয়ারি এবং 1 জুলাই প্রতিবার 2000 টাকা করে জমা নেন। তার মানে কি, তার মানে ধরো একটা বছর তোমাদের জানুয়ারি থেকে শুরু হয়, তো 1 জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি টোটাল একটা বছর চলে, ঠিক আছে। তো 1 jan থেকে প্রথমে উনি যে 2000 টাকা জমা রাখছেন, সেটা কিন্তু 1 জানুয়ারি থেকে একদম ওই বছরের ডিসেম্বর অবধি চলছে। তিনি আরেকটা টাকা জমা, মানে এই যে প্রথম যেটা 2000 টাকা, এই যে প্রথম যেটা 2000 টাকা, সেটা কিন্তু পুরো বছরটাই চলছে, সেটা কিন্তু পুরো বছরটাই চলছে, ইয়েস আর নো বলো, কারেক্ট, সেটা পুরো বছরটাই চলছে। আর একটা টাকা উনি রাখছেন জুলাইতে, জুলাই থেকে, তার মানে সেটা ডিসেম্বর অবধি চলবে। তার মানে এই যে 2000 টাকাটা, এটা টোটাল 1 ইয়ারের জন্য এলো। আর যে আর একটা 2000 টাকা উনি জুলাইতে রাখছেন, ওটা কিন্তু মাত্র 6 মাসের জন্য এলো, কারণ জুলাই থেকে ডিসেম্বর অবধি 6 মাস হয়। আমার কথা বোঝা যাচ্ছে? এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা বলো, ক্লিয়ার হয়েছে? যদি এখানে জায়গা কম, এই অঙ্কটাকে ইংলিশ আর বাংলা দুটোতে না রাখলে শুধু বাংলা রাখলে ভালো করতো, কারণ জায়গাটা বড্ড কম হয়ে গেছে এখানে করার জন্য। কারণ এই ধরনের অঙ্কে দেখো করলে মুখোমুখি হয়ে যায়, কিন্তু ঘটনা হচ্ছে অ্যানালাইসিস করার যে স্টুডেন্টরা বুঝতেই পারবে না কেন আমি করছি, সেই জন্য একটু বুঝিয়ে দেওয়ার জন্য জায়গা দরকার হয়। এটা গেল প্রথম পয়েন্ট। এবার এখানে আবার বলেছে অর্ধবার্ষিক, তার মানে কত সুদ আছে 6%, তার মানে 1 ইয়ারের জন্য সুদ হচ্ছে তোমাদের 6%, ঠিক আছে। কিন্তু প্রথম যে টাকাটা 1 বছর ধরে থাকছে, সেটা তার মানে দুবার কম্পাউন্ড হবে। প্রথম টাকাটা তো 1 ইয়ারের জন্য থাকছে, প্রথম 2000 টাকাটা 1 ইয়ারের জন্য থাকছে, তার মানে দুবার কম্পাউন্ড হবে না, দুবার জটিল সুদ আসল সুদ বৃদ্ধি হবে তার। অর্থাৎ প্রথমে সে 3%, তারপর সে 3%, 3 + 3 টোটাল 6% তার সুদ হবে। দুবার কম্পাউন্ড হলে সুদ হাফ হয়ে যায়, টাইম ডবল হয়ে যায়। কিন্তু যে টাকাটা সে জুলাই মাসে রাখছে, সেটার জন্য তার কিন্তু কেবলমাত্র 3% সুদেই তার কিন্তু 6 মাস চলবে, কারণ সে এই টাকাটা জুলাইতে রেখেছে। সো জুলাই থেকে ডিসেম্বর অবধি একটা টাকা চলবে, একটা টাকা জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি চলবে। আমার কথা বুঝতে পারছো কি না বলো? এই ব্যাপারটা, এই ফান্ডামেন্টাল ইস্যুটা ক্লিয়ার করাটা খুব দরকার। এবার একটা জিনিস দেখো ভালো করে, এই যে টাকাটা, যে 2000 টাকাটা টোটাল এই মান্থে চলছে, তো এখানে আমার সুদ কী হবে, এই টাকাটার উপর, শুধু এই প্রথম যে 2000 টাকা, এইটার কথা বলছি, এটার উপর আমার সুদ কী হবে 3%, তার মানে 3 + 3 + 9/100, এই হবে আমাদের। তার মানে এটা কী হবে 3 আর 3 6, সরি 609, 609/100, ঠিক আছে। কোন টাকাটার জন্য? এই কেসটার জন্য বললাম। এই কেসটার জন্য আমার কী হবে a + b + ab/100, এটা 100, তাহলে কত হবে 609/100। তার মানে এই যে 2000 টাকা, এর ওপরে আমার যে সুদ হবে, শুধু এই 2000 টাকাটার কথা বলছি, এর ওপর আমার সুদ কী হবে 609/100, এটা হবে আমার সুদ। এটা কত হচ্ছে দেখো, 0 0 কেটে যাচ্ছে, এটা তোমাদের হচ্ছে, তোমাদের 0 0 কাটছে, তো 0, 9 2 18, 6 2 12 1 13, 138 টাকা তোমাদের হচ্ছে। গুণে ভুল হয়েছে মনে হচ্ছে, এত কম কী করে হয়, 0 বসলো, 9 2 8, আচ্ছা সরি ভুলই হয়েছে, 12 18 হবে, কেন 9 এর আগে 0 আছে, তো 9 2 18, 6 2 12, এইটা হবে। এবার দেখো এটাতে এত পার্সেন্টেজে ছিল, অর্থাৎ 609/100%, এটাও কিন্তু এত পার্সেন্টেজে আসবে। তার মানে এর তলায় আরেকটা 100 কিন্তু আছে, ইয়েস অর নো বলো, এর তলায় আরেকটা 100, মানে এর তলায় আরেকটা 100 আছে, এই যে পার্সেন্টেজের জন্য একটা 100,
তাহলে এই টাকাটা অ্যাকচুয়ালি এই টাকায় কনভার্ট হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি এই যে প্রথম 2000 তার ওপরে 1 বছরের শেষে ওই ব্যক্তি সুদ পাবে এইটা 121 টাকা 80 পয়সা। ঠিক আছে, ইয়েস অর নো বলো, ক্লিয়ার অর নট? দেখো 121 টাকা 80 পয়সা অ্যান্সার হবে না। কেন? কারণ এইটার জন্যই কেবলমাত্র এই সুদটা, কিন্তু এখনও তো 2000 বাকি আছে, তার জন্য সুদ কী হবে? ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু। এই জন্য এই অঙ্কগুলো ভালো অঙ্ক। 2000 টাকা যেটা লাস্টে রেখেছে, মানে এই 2000 টাকার কথা বলছি, এই 2000 টাকাটা এখানে লিখলাম আমি। এর ওপরে কী হবে? 3% হারেও সুদ পাবে। তাহলে 3% তো একবারই আসবে এখানে। এটা কেটে দাও, এটা কত হবে? 3×60। তার মানে এই 121-এর সঙ্গে এই 60 যোগ হয়ে যেটা হবে সেটাই টোটাল ভ্যালু দাঁড়াবে। তাহলে কত দাঁড়াবে? 181.80। তাহলে কারেক্ট আনসার আমাদের ফার্স্ট অপশান উইল বি দ্য কারেক্ট অপশান। তোমার একটা সুদই জিজ্ঞেস করেছে না? হ্যাঁ, সুদ কত। যদি বলতো আসল কত হবে, তাহলে কী হতো? এই দুটো 2000 যোগ হয়ে তার সঙ্গে এই টাকাটা অ্যাড হতো, তাহলে টোটাল তার এত অ্যামাউন্ট তার হতো। ঠিক আছে, সে অ্যামাউন্ট কী হতো তার? এইটা হতো তার সুদ আসল কত হতো তার? দুটো 2000 মানে 4000 প্লাস এইটা, তখন হতো তার সুদ আসল। ঠিক আছে, তো কারেক্ট আনসার আমাদের কী হবে? দিস উইল বি দ্য কারেক্ট আনসার। এটা দুর্দান্ত অঙ্ক এবং এটা ভালো লেভেলের প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট। নর্মাল অঙ্কই ভ্যালু জটিল দিয়ে দিচ্ছে তোমাদের। যেমন এই অঙ্কটা দেখো, এটা বলেছে এক্স একটা মোবাইল ফোন 20% ক্ষতিতে এবং একটি ল্যাপটপ 25% লাভে বিক্রি করে মোট এত টাকা লাভ করেন। 20% ক্ষতি মানে কি? 1/5। তার মানে 5 টাকার জিনিস উনি 4 টাকায় বিক্রি করছেন, আর ল্যাপটপ 20% লাভে বিক্রি করছেন মানে 1/4। তার মানে 4 টাকার জিনিস উনি 5 টাকায় বিক্রি করছেন। ঠিক আছে, এবং মোটের ওপর তার লাভ কত হচ্ছে? 5000 টাকা লাভ হচ্ছে। তার মানে এখানে তুমি একটা জিনিস ভালো করে ভাবো যে মোট তার লাভ হচ্ছে, পয়েন্ট টু বি নোট, এখানে কি বলেছে? তার মোট লাভ হচ্ছে কত? 5000 টাকা। মোট লাভ তার হচ্ছে কত? 5000 টাকা। কিন্তু একটা জিনিস ভালো, বা মানে এখানে কিন্তু বলে দেয়নি যে একটা আর একটা সমান বা একটা আর একটা বেশি, এমন কিছু কিন্তু বলে। এই অঙ্কটাকে এইভাবে না করে তোমরা যদি নর্মাল রেশিও মেথডে করো তাহলে তোমাদের অসুবিধা হতে পারে। তো এইভাবে না করে তোমরা যদি পার্সেন্টেজ ডাইরেক্ট বসাও এবং অপনয়ন পদ্ধতি ব্যবহার করো, সুবিধা হবে। কীভাবে দেখো বলে দিচ্ছি। 20% দেখতে পাচ্ছ, 20% কী হয়েছে? ক্ষতি হয়েছে। আর 25% কী হয়েছে? তার লাভ হয়েছে। তখন তার মোট লাভ কত হয়েছে? 5000 টাকা। এবার তিনি যদি মোবাইল ফোনটাই 10% লাভে বিক্রি করেন আর 15%, আচ্ছা দুটোই লাভ এবারে করছেন, তাহলে ওনার কত হচ্ছে তোমাদের? 11000 টাকা। ঠিক আছে, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই দুটোকে আমরা ক্যান্সেল আউট করে দেবে। যদি এখানে আমি 2 দিয়ে গুণ করে দিই এই পুরো ব্যাপারটাকে, তাহলে কী হচ্ছে দেখো, এইটা কেটে বেরিয়ে যাবে, কারণ এটা তখন 20 হয়ে যাবে, 2 × 10 20, আর -20 আছে। ঠিক আছে, আর এটা তখন কত হয়ে যাবে? এটা তখন 30-এ কনভার্ট হয়ে যাবে। এই 15টা তখন কতই কনভার্ট হয়ে যাবে? 30। তো আমি ডাইরেক্ট লিখছি। ঠিক আছে, এটা 30-এ কনভার্ট হবে, আর এটাই কতটা কনভার্ট হয়ে যাবে? 22-এ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমরা কিন্তু যোগ করছি, নট বিয়োগ। যোগ করছি বলে এটাকে ডাইরেক্ট কাটতে পেরেছিলাম। তাহলে এখানে যোগ করো, কত হচ্ছে? 55। 55% যে ভ্যালু আসছে সেটা হচ্ছে তোমাদের কত? 27000 টাকা। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ল্যাপটপ। পয়েন্ট টু বি নোট, এটা কি? এটা হচ্ছে তোমাদের ল্যাপটপ। তোমরা চাইলে এটাকেও ক্যান্সেল আউট করে এদিকে এটাকেও ক্যান্সেল আউট করতে পারতে, তাহলে এদিকের ভ্যালুটা ডাইরেক্ট আসতো, এদিকে ভ্যালুটা তখন তোমাদের ডাইরেক্ট আসতো। আমাদের এখানে এটা করেছি মানে আমার একটা ফেজ বেশি হবে। তোমরা চাইলে এই যে এইটাকে ক্যান্সেল করতে পারো, তাহলে এটা ডাইরেক্ট আসতো। তাহলে 55%-এর ভ্যালু হচ্ছে 27000 টাকা। ঠিক আছে, তাহলে 1%-এর ভ্যালু কত? 27000। ঠিক আছে, আর তোমাদের এখানে 100%-এর ভ্যালু কত? 55 × 100। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কি পাবো দেখো, এটা তোমাদের একটু জটিলই হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। চলো একটা কাজ করি, ডাইরেক্ট ওইটার ভ্যালু বার করি, তাহলে বেটার হবে। ঠিক আছে, ওটাকে কেটে ওইখান থেকে কেটে বাদ দিয়ে দিই, ওইটার ভ্যালু বার করে দিই ডাইরেক্ট, তাহলে এই কাটাকুটিই হবে, কিন্তু সিম্পল হবে। দেখ এখানে আমরা কী করবো? প্রথমে ল্যাপটপের ভ্যালু বার করবো, সেই ল্যাপটপ হলে এখানে বসাবো, তারপর বেরোবে। তার থেকে বরং এটাকে কেটে বাদ দিয়ে দিই, দিয়ে ইজিলি করি আমরা। চলো, আমি কি বলতে চেয়েছি যদি কেউ বুঝতে না পারো, আমি এখানে করে দিচ্ছি, সেটা ভালো করে দেখো, বুঝতে পারবে। আবারও লিখছি আমি, এটা হচ্ছে তোমাদের 20-তে ক্ষতি ছিল আর 25-এ তোমাদের কী ছিল? লাভ ছিল। তখন তোমাদের কত ছিল? 5000। ঠিক আছে, এটার ফলে। আর দ্বিতীয়তে কী হচ্ছে? 10 লাভ হচ্ছে আর 15 তোমাদের ক্ষতি হচ্ছে। এই নেগেটিভ পজিটিভ ভ্যালুগুলো দেবে। এটা তোমাদের কত হচ্ছে? 11000। ঠিক আছে, আমি বলছি আগেরবার আমরা কী করছিলাম? এই পার্টটাকে কেটে বাদ দিচ্ছিলাম, এটা করো না, এই পার্টটাকে কেটে বাদ দাও, তাহলে এটা থেকে যাবে। আর এটারই ভ্যালু জিজ্ঞেস করেছে, কারণ
ওপরে এইটা তো আমাদের মোবাইল, এটা আমাদের ল্যাপটপ, ঠিক আছে, বোঝাতে পারছি আমি? এবার আমরা কি করব, আমরা এটাকে কেটে বাদ দেবো। তার জন্য দেখো ওপরেরটাকে আমরা 3 দিয়ে গুণ করব আর নিচেরটাকে আমরা 5 দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 3 কুড়ি 60, এটা হয়ে যাবে 3 25 75, এটা হয়ে যাবে তোমাদের 15,000 টাকা, ঠিক আছে? আর এটা কত হয়ে যাবে? এটা তোমাদের হয়ে যাবে 5 10 কে 50, এটা হয়ে যাবে সেম 5 4 75, এটা কত হয়ে যাবে? 55,000 টাকা, ঠিক আছে? এবার আমরা কি করব, আমরা নেগেটিভ সাইন ইউজ করব, কারণ এই নেগেটিভের সাথে এই নেগেটিভ সব নেগেটিভ সাইন হবে। তার মানে কি, ভালো করে বোঝো তার মানেটা কি? তার মানে হচ্ছে, বুঝবে, ইম্পর্টেন্ট কিন্তু, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে এটা প্লাস এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তো এটা কেটে বেরিয়ে যাচ্ছে, তোমার ল্যাপটপের ভ্যালু শেষ। আর এখানে দেখো মাইনাস, আর এই মাইনাস এই প্লাসের সঙ্গে গুণ, এটাকেও মাইনাস করে দেবে, তো মাইনাস মাইনাস কী হবে? 110। আর এদিকে আমাদের কত থাকবে? মাইনাস 55,000 থেকে 15,000 বাদ দিলে থাকবে মাইনাস 40,000। তো বুঝতেই পারছো এই মাইনাস কেটে বেরিয়ে যাবে। তো 110 এগুলো সব পার্সেন্টেজ, আশা করি বোঝাতে পারছি, সব পার্সেন্টেজ, তোমার এটা পার্সেন্টেজ। 110% ভ্যালু হচ্ছে 40,000 টাকা, ঠিক আছে? 110% ভ্যালু কত? 40,000 টাকা। আমাদের ক্রয় মূল্য বার করতে বলছে, ক্রয় মূল্য 100 ধরা হয়, তো 100-এর ভ্যালু কত এটা বার করতে পারলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তো দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাচ্ছে। সো 40,000কে যদি আমি করি তাহলে 36 সামথিং আসবে। এখানে কোনো অপশানই সঠিক নয়, এখানে অপশানগুলোকে তুলে দিচ্ছি, ঠিক আছে? কোনো অপশানই এখানে সঠিক নেই, অপশান ভুল আছে। 36 তো আসবেই, কারণ 40কে 11 দিয়ে ভাগ করলে 36 তোমার আসবেই আসবে। 33, ঠিক আছে? আর ওদিকে 7 নামবে, 6 6 66, তো 36,000 সামথিং তোমার উত্তর হবে। 36,000 সামথিং তোমার অ্যান্সার হবে, যেটা এখানে উত্তরে নেই। তো 36,000 সামথিং এখানে যদি অপশানে থাকতাম ইজিলি 36 দেখেই ক্লিক করে দিয়ে বেরিয়ে যেতাম আমরা, কিন্তু নেই অ্যান্সার। তো 36,000 সামথিং উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? কিন্তু প্রসেসটা ভালো করে দেখো, এই প্রসেসে করলে সব থেকে দ্রুত তাড়াতাড়ি হয়, বুঝতে পারছি আমি? এছাড়া যদি তুমি এই পদ্ধতিতে করতে হবে, এটা আমি প্রথমে করতে চাইছিলাম, তারপর ডাটা পড়ে দিলাম এই পদ্ধতি করলে খিচুড়ি পাকাবে, তো এই পদ্ধতিটা তোমাদের তুলে দিচ্ছি, এই পদ্ধতি করা যাবে না এখানে। এই রেশিও মেথড অ্যাপ্লাই করা যায় নর্মাল সাধারণ সোজা সরল অঙ্কে, এই রেশিও মেথড কিন্তু অ্যাপ্লাই অনায়াসে করা যায়, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে? 15,000 টাকার একটা সামকে ইনভেস্ট করা হচ্ছে 12% পার অ্যানাম। 15,000 টাকা ইনভেস্ট করা হয়েছে কি 12% পার অ্যানামে, ঠিক আছে? এবং কম্পাউন্ড করা হচ্ছে এভরি 8 মান্থ অন্তর। তার মানে কি 12 মাসের যে সুদ সেটা 12%, তার মানে 8 মাসের সুদ কত হবে? 8% হবে, ক্লিয়ার? এবার এভরি 8 মান্থে কম্পাউন্ড করা হচ্ছে, তার মানে 8 মাসে কম্পাউন্ড করা হচ্ছে। ইয়েস না, বুঝতে পারছো কিনা বলো? এবার 8%-এর মানে কি? 8% বলতে কী বোঝাচ্ছে? 8% মানে হচ্ছে তোমাদের এখানে তোমাদের 4 দিয়ে কাটলে 2, এটা আমাদের 25। এবার এখানে দেখো বলেছে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট আফটার 16 মান্থ, তার মানে কবার কম্পাউন্ড হবে? প্রথম 8 মাসে একবার কম্পাউন্ড হবে, তারপরের 8 মাসে একবার কম্পাউন্ড হবে, মানে টোটাল দুবার কম্পাউন্ড হবে। তার মানে প্রথমবার 25 থেকে 2 বাড়বে 27 হবে, তারপরে আরেকবার 25 থেকে 2 বাড়বে কী হবে? 27 হবে। তার মানে এটা দেখো 625 হবে, এটা কত হবে তোমাদের? 7 to 9, ঠিক আছে? 7 to 9 হবে 27 স্কোয়ার, ঠিক আছে? এবার এই 625-এর ভ্যালু এখানে গিভেন আছে দেখো 15,000 টাকা, কারণ এটা আমাদের প্রিন্সিপাল বেড়ে, এটা আমাদের অ্যামাউন্ট বেড়ে, আর আমাদের এখানে অ্যামাউন্টই জিজ্ঞেস করেছে। তো 1%-এর ভ্যালু কত হবে? 15,000 ভাগ 625, তাহলে 7 to 9-এর ভ্যালু কী হবে? ইন্টু 7 to 9। তো এই দুটোকে কাটা খুব সোজা, আমাদেরকে 25 দিয়ে কাটবে, 25 25 625, এটা হচ্ছে তোমাদের 25 60 600, এটাকে এটা দিয়ে কাটলে হয় তোমাদের 25 2 আর 4, হ্যাঁ, তার মানে 7 to 9 ইন্টু 24। এবার পুরোটা আমরা করবো না, কারণ তাকে ইউনিট ডিজিটগুলোর একটা আলাদা আছে, আর আমরা দেখতে পাচ্ছি 4 নং 36 6 বসছে, তার মানে অ্যান্সার উইল বি দিস, আর কোনোটাই অ্যান্সার হতে পারে না, ঠিক আছে? এটা করে দিয়ে আমরা বেরিয়ে যাবো। চলো নেক্সট। এটাও ভালো প্রশ্ন, বলেছে যে দুটো সংখ্যা একটি তৃতীয় সংখ্যা, ধরো একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা ওয়াই, একটা সংখ্যা জেড, জেড হচ্ছে থার্ড সংখ্যা, তো এক্স জেডের থেকে 12.5% কী বলেছে? তৃতীয় সংখ্যার থেকে বেশি, 12.5% এ বেশি, ঠিক আছে? আর
ওয়াই জেডের থেকে 35% বেশি। ওয়াই জেডের থেকে কত বেশি? 35% বেশি। তার মানে জেড আগে লিখবো, এক্স পরে লিখবো। এখানেও আমরা জেড আগে লিখবো, ওয়াই পরে লিখবো। এভাবে রেশিও আসবে, কারণ দুটো সংখ্যায় জেডের থেকে বেশি, তা যেটা এর সেটা আমরা প্রথমে লিখি, নর্মালি এই নিয়ম। ঠিক আছে, যদি আমরা এখানে ক্যালকুলেট করি তাহলে এখানে খেয়াল করো যে এটা 12.5 বলতে কী বোঝে? 1/8। তার মানে জেড যদি আমাদের 8 হয়, এক্স হবে আমাদের 9। ক্লিয়ার? আর এখানে 35%, মানে 100 আর 135 কাটাকুটি করলে কী আসছে আমাদের? 5 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমাদের 20, এটা হচ্ছে আমাদের 27। তার মানে জেড হচ্ছে আমাদের 20, ওয়াই হচ্ছে আমাদের 27। ইয়েস অর নো বলো, এটা বুঝছো কি বুঝছো না বলো? ক্লিয়ার হচ্ছে আশা করি। এবার আমরা কি করব? তোমাকে যেটা করতে হবে, দেখো তোমাকে কী করতে হবে, হ্যাঁ দেখো এবার আমাকে জেডের ভ্যালু 1 করতে হবে। কারণ দেখো জেড এখানে 8, এখানে দেখো জেড 20, এটা হতেই পারে না। একই অঙ্কে একই জিনিসের ভ্যালু আলাদা কী করে হয়? তো জেডের মান আমি 20 মানে দেখো 8 আর 20 এলসিএম হচ্ছে 40। তার মানে এটাকে আমি 40-এ কনভার্ট করবো, তো 5 দিয়ে গুণ করবো। এটাকে আমি 40-এ কনভার্ট করতে হলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। এটা এখানে গুণ করা মানে পুরোটাকেই গুণ করা, এটাও এখানে গুণ করা মানে পুরোটাকেই গুণ করা। তো এটা কতই কনভার্ট হয়ে যাবে? এটা এখন চলে আসবে 40:, এটা তোমাদের চলে আসবে 45-এ। আর এটা আমাদের কততে চলে আসবে? দেখো 40:, এটা চলে আসবে আমাদের 54-তে। তার মানে এক্স আর ওয়াইয়ের যে রেশিও আসছে, সেটা আমাদের কত আসছে? 45:54। কাটাকুটি করা এখানেও যেতে পারে, দেখতে পাচ্ছ 5 নং 45, 6 নং 54। ঠিক আছে, আচ্ছা সরি, এখানে তোমাদের কাটাকুটি করা যাবে না। এখানে কাটাকুটি করলে খিচুড়ি পাকাবে। এখানে কাটাকুটি করার দরকার নেই, এখানে কাটাকুটি করলে খিচুড়ি পাকাবে, কারণ অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 45 আর 54। তুমি যদি একে কাটাকুটি করো তাহলে তোমার খিচুড়ি পাকাবে, এখানে কাটাকুটি করা যাবে না। তাহলে আমরা কাজ করবো এইটাকে নিয়ে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা, সেকেন্ড নাম্বার, আর এইটা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার। এবার প্রশ্ন কী পড়েছে পড়ো। প্রশ্ন তোমাদের বলেছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা শতকরা কত অংশ। তাহলে প্রথম সংখ্যাটা কত? 45। দ্বিতীয় সংখ্যাটা কত আমাদের? 54। সেটা শতকরার কত অংশ, এটা তোমাদের বার করতে বলেছে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ 5 নং 45, 6 নং 54। তো 500/6, না সরি কাটাকুটি করলে তো হয়ে যেত। পার্সেন্টেজে ভ্যালু জিজ্ঞেস করেছিল, আমি ভেবেছি ও হ্যাঁ তাই তো, আমি তো তাই দেখলাম, খেয়াল করিনি, সরি পার্সেন্টেজই ভ্যালু বার করেছে। সো 5-এর 6 এখানে করলেও করা যেত ইজিলি, আমরা এখান থেকে বার করতে পারতাম। 45 আর 54, মানে আমরা দেখতে পাচ্ছি 5-এর 6। আমি ভেবেছি এখানে লেখা আছে যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি। তো 1-এর 6 দেখলাম 1-এর 6-এর অ্যান্সার নেই। ঠিক আছে, তো সেই অর্থে আমি ওটা কথাটা বলেছিলাম। তো 5-এর 6 করলেই হয়ে যাবে। 5-এর 6 মানে দেখো যদি 1-এর 6 হয় তাহলে 16.66, আর তার থেকে 5 বেশি, তার মানে কত হবে? 83.33। এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আশা করি বোঝাতে পারছি। তার মানে এখানে অ্যাকচুয়ালি ভাগটা কী হবে? 500/6। 500/6 করলে তোমরা দেখবে এটাই আমাদের অ্যান্সার আসবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার আসবে। হ্যাঁ, এই পার্সেন্টেজ দেওয়া আছে তো, সো কাটাকুটি করলে অ্যান্সার বেরোবে, অবশ্যই বেরোবে। এত কিছু করার দরকার ছিল না। তুমি এই 45 আর 54-কে কাটো, এটা হবে 5 ইউনিট, এটা হবে 6 ইউনিট। তার মানে প্রথম সংখ্যাটা হবে 5 ইউনিট, পরের সংখ্যাটা হবে 6 ইউনিট। ঠিক আছে, তা আমরা জানি ফ্র্যাকশানে 1-এর 6 মানে হচ্ছে 16.66%। এটা আমরা জানি 1-এর 6 মানে 16.66। এটা 5-এর 6 রয়েছে, তো এর সঙ্গে 5 গুণ করলে তুমি অ্যান্সার এটাই পাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তুমি এখানে 5 যদি গুণ করো না, তো অ্যান্সার তুমি এটাই পাবে, যেটা এখানে বলেছি সেটাই তুমি অ্যান্সার এখানে পাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। 6-5-এ 80, 16-5-এ 6-5-এ 30, এতগুলো 3, 16-5-এ 80 আর 3 83, এই দেখো এইটাই আসবে। ঠিক আছে, চলো আসলে মাইন্ড ক্যালকুলেশন করছি আর তোমাদের বলছি, সো অনেক সময় দুটো গুলিয়ে যায় মানে বলতে গিয়ে। চলো আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলেছে একটি সলিড মেটালিক স্ফিয়ার আছে যার রেডিয়াস তোমাদের বলেছে 10.5 সেন্টিমিটার। এটাকে গলানো হচ্ছে এবং রিকাস্ট করা হচ্ছে একটা সলিড রাইট সার্কুলার কোনে অফ রেডিয়াস 21 এবং হাইট বলেছে 28। সব কিছু বলে দেওয়া হয়েছে। এবার বলেছে ফাইন্ড দ্য স্ল্যান্ট হাইট অফ দ্য কোন। অর্থাৎ তার মানে এইটার কোনো ভ্যালুই নেই, সলিড মেটালিক, এটার কোনো ভ্যালু নেই, ফালতু দিয়েছে। এরকম ধরনের রেল কোশ্চেন্স করছে যেখানে কোশ্চেন্সটাকে বড় করার জন্য এমনভাবে তোমাদের কোশ্চেন্সটা দেওয়া হচ্ছে যেন মনে হচ্ছে বিশাল বড়, অথচ তার কিছু কিছু ইনফরমেশান কোনো গুরুত্বই রাখে না।
তো এখানে বেসিক্যালি আমরা কী করবো, আমরা জানি 21 স্কোয়ার আর 28 স্কোয়ার আমরা করব, করে তার কী করে দেবো, তার রুট করে দেবো সিম্পলি। ঠিক আছে, 21 স্কোয়ার 28 স্কোয়ার করে আমরা কী করবো, রুট করে দেবো সিম্পলি। ঠিক আছে, তো তার মানে দেখো ভ্যালু আমাদের কী হবে, দেখো 25 তো অ্যান্সার কোনোভাবেই হবে না, কারণ বুঝতে পারছি 21 স্কোয়ারই তো 25 স্কোয়ারের কাছাকাছি। সো এটা তো অ্যান্সার হবেই না। তার মানে অ্যান্সার এ আর বি এর মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা, এবার দুটোতেই দেখো 35 দেওয়া আছে, তার মানে অ্যান্সার 35 তো হবে ডেফিনেটলি। এই দুটোর স্কোয়ার রুট করলে 35 হবে ডেফিনেটলি। আর আমরা কেন দেখতে পাচ্ছি, 21 স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ারের মধ্যে 1, 8 স্কোয়ার মানে 8 8 64 মানে 4, 1 + 4 মানে 5, মানে লাস্টে আমাদের 5 থাকবে। তার মানে এমন কোনো সংখ্যা হবে যেটা লাস্টে 5 আছে তারই স্কোয়ার ওপরে দেওয়া আছে, তার স্কোয়ার রুট করলে সেই সংখ্যাটা লাস্টে 5ই আসবে, তার মানে 35 আমাদের গ্যারেন্টি অ্যান্সার হবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রশ্ন নেই, এর মধ্যে দুটো প্রশ্ন আছে। প্রশ্ন বলে যে আমাদের ফাইন্ড দ্য স্ল্যান্ট হাইট, এটা তো বেরিয়ে গেল, 35 আমাদের স্ল্যান্ট হাইট। এবার বলেছে কস্ট অফ দ্য পলিশিং অফ ইট সারফেস এরিয়া পার 4 টাকা করে সেমি কিউব, একটু সেমিতে দেওয়া আছে, সেমি স্কোয়ার। দেখো একটা কোণের দুটো এরিয়া থাকে, একটা হচ্ছে নিচের এইটার এরিয়া, এটা কত হয় পাই আর স্কোয়ার, আর এই যে দেখতে পাচ্ছ তির্যক, এই তির্যক এরিয়া থাকে, তির্যক এরিয়া কী হয় পাই আর এল হয়, কী হয় পাই আর এল, এই দুটোকে যোগ করলে আমরা সমতলের ক্ষেত্রফল পাই। তাহলে পাই আর কমন নাও, তাহলে আর প্লাস এল, এইটা হচ্ছে তোমাদের ক্ষেত্রফল হবে, তার সঙ্গে আমরা 4 দিয়ে গুণ করলে আমরা পাবো কস্ট, কারণ 1 সেমি স্কোয়ারের জন্য 4 টাকা, তাহলে এত সেমি স্কোয়ারের জন্য কত, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো চলো করে নেওয়া যাক। প্রথমে গ্রাফ ঠিক করতে হয় যে কী করবো আমি। তো পাই মানে হচ্ছে 22/7, আমরা সবাই জানি। আর ওখানে কত বলেছে, আর এখানে কত বলেছে 21 হাফ হবে, মানে 10.5 প্লাস 10.5 প্লাস এল এখানে কত বলেছে 35 ইন্টু তোমাদের 4, আচ্ছা 4 পরে করছে, এই মালটাকে বার করি। এটা আমাদের কত হচ্ছে দেখো, 7 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3.5, তাই না, সরি 7 দিয়ে কাটছে 1.5, তার মানে 22 ইন্টু 1.5 ইন্টু এটা হচ্ছে তোমাদের 45.5, আচ্ছা এটা বড় ভ্যালু এসছে, ইন্টু তোমাদের 4, এই হচ্ছে আমাদের অ্যান্সারে দাঁড়াবে। আচ্ছা এক মিনিট, শঙ্কুর রেডিয়াস তো 10.9, ওটা তো সলিড স্ফিয়ারের ছিল, আমি খেয়াল করিনি, আমি এখানে 10.5 লিখে দিয়েছি, রিয়েলি সরি, এখানে ভ্যালুগুলো সব চেঞ্জ হবে, আমি খেয়ালই করিনি, দেখো কাণ্ড দেখো, ভুল ইনফরমেশান লিখে ফেলেছি এখানে। এটা 21 হবে, এটাও তোমাদের 21 হবে, মাফ করো আমি দেখতে পাইনি। ঠিক আছে, আমি আগেরটা লিখে এই রেডিয়াস দেখে এটা লিখে ফেলি, রেডিয়াস থেকে না বাড়তি দেওয়াই আছে, এই যে এইটা, আর আগেরটা তো আমরা সেইভাবেই করলাম, 21 দিয়েই তো করলাম। তো মাফ করো, তো 22 ইন্টু এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3, তার মানে এখানে দাঁড়াবে তোমাদের 3, এটা কোনো পয়েন্টে দাঁড়াবে না, কারণ পয়েন্টে কোনো কেসই নেই এখানে, এটা তোমাদের দাঁড়াবে হচ্ছে 5 আর 1 হচ্ছে 6, 3 আর 2 হচ্ছে 5, তাহলে 22 ইন্টু 3 ইন্টু 56 এত স্কোয়ার সেমি স্কোয়ার ইন্টু 4 করলে অ্যান্সার বেরোবে। তাহলে এর ইউনিট ডিজিট সেট করলে আমাদের বেরিয়ে যায়। ঠিক আছে, ইউনিট ডিজিট সেট যদি করি, দেখো 5 দুগুণে আমরা দেখতে পাচ্ছি 10 আছে, তার মানে যে কোনো সংখ্যাই হোক না কেন লাস্টে আমাদের একটা 0 ডেফিনেটলি আসবে, 100% 0 আসবে। কারণ দেখো এই যে সরি 5 দুগুণে 10 কোথায় পেলাম, না ভুল বলছি, কী দেখছি 56 আছে তো 55 নয়, সরি, তাহলে তো 5 দুগুণে 10 হতো। তো করো 3 দুগুণে 6, 6 6 36, 4 6 24, তার মানে ইউনিট ডিজিট আমাদের 4 আসবে। 4 কোনটাতে আছে, ফার্স্ট অপশানে 4 আছে, এইটা আমাদের অ্যান্সার হবে, এই যে ফার্স্ট অপশানে 4 আছে দেখো, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। গুণ করার কোনো দরকার নেই। ঠিক আছে, চলো 13 দাগটা তোমাদের স্কিপ হয়ে গেছিলো, সো মাফ করো। দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু কোশ্চেন পড়ছে এমন যেখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালু বড় বড় দিচ্ছে, তো লাস্ট দুটো কোশ্চেন্সে দেখতে পেলে বড় বড় ভ্যালু থাকলেও কীভাবে আমরা সেটাকে স্কিপ করতে পারি। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন্স কিন্তু কালকেও পড়েছে, আজকেও পড়েছে। একটা ফাঁপা বন্ধ আয়তঘনকার ধাতব বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কত দেওয়া রয়েছে, একটা দেওয়া রয়েছে 18, একটা দেওয়া রয়েছে 14, একটা দেওয়া রয়েছে 10। ঠিক আছে, ধাতব এর পুরুত্ব হচ্ছে 1.5, তো এর সঙ্গে কী হবে 2 ইন্টু 1.5 মানে 3 যোগ হতে থাকবে, 1.5 হচ্ছে এক ধারে, তাহলে দুধার, তো ইন্টু 2, প্রত্যেকটার সঙ্গে 3, এই 3 যোগ হবে, তাহলে 18 প্লাস 3 21, এটা হচ্ছে 17, এটা হচ্ছে তোমাদের কত হবে 13। ঠিক আছে, এবার আমরা কি করব 2 ইন্টু এলবি, কারণ বলেছে এর ঘনত্ব হচ্ছে এত সেন্টিমিটার, এই ভ্যালুটা হচ্ছে ফালতু ভ্যালু, এই ভ্যালুটা কোনো মানে হয় না, ইচ্ছা করে দেওয়া রয়েছে ভ্যালুটা,
তবে বাক্সের পুরো তলের রং করতে, তাহলে আমরা বাক্সের পুরো তলের রং করবো মানে কি টোটাল সারফেস এরিয়া বার করবো। তো টিএসে কী হয় 2 ইন্টু এলবি ইন্টু বিএইচ ইন্টু 2 ইন্টু এলবি প্লাস বিএইচ ইন্টু প্লাস এইচএল, ঠিক আছে, আমাদের হয়। তাহলে 2 ইন্টু এলবি মানে কত, ওই যে 21 ইন্টু 17 প্লাস বিএইচ কত 17 ইন্টু 13 প্লাস এইচএল কত হবে 21 ইন্টু 13। এই ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার বেরোবে। দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, দিস ইজ নট দ্য অ্যান্সার। এখানে আবার বলেছে যে প্রতি সেমি কতটা 2.5, হ্যাঁ 2.5, তাই তো, হ্যাঁ 2.5 মানে 2.5 টাকা করে তোমাদের স্কোয়ার ফিটে কত টাকা পড়বে, 2.5 টাকা মানে 2.5, ঠিক আছে, 2.5 টাকা মানে কত 2.5। এখন দেখো একটা জিনিস ভালো করে বোঝো, 2.5 ইন্টু 2 করলে এই যে 2.5 ইন্টু 2 যখনই আমরা করছি তাহলে পুরো ভ্যালুটা কী হয়ে যাচ্ছে 5-এ কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে 5-এর সঙ্গে এইটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। এখন আমরা ইউনিট ডিজিট চেক করতে পারি বা ডিসাম করতে পারি, ঠিক আছে, আমরা ডিসাম করে দেখি, চলো, ইম্পর্টেন্ট জিনিস। তো 5 নিয়ে নাও, 5 এখানে, চলো 5 এখানে নাও, চলো 5 ইন্টু এটা ডিসাম করলে কত হচ্ছে 3, এটা করলে কত হচ্ছে 8, 8 3 24 মানে হচ্ছে 6 প্লাস, ঠিক আছে, এখানে কত আছে 7 আর 1 8, এটা 3 আর 1 4, 8 4 32 মানে 5 প্লাস, এটা কত আছে 3, এটা 4, 4 3 12 মানে 3, ঠিক আছে। সো 5 ইন্টু এটা হচ্ছে তোমাদের 11, 11 প্লাস 3 মানে হচ্ছে তোমাদের 14, 14 মানে 5, 5 মানে 5 5 25 মানে 7। তো যেটা ডিজিট সাম 7 হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। এখানে ডিজিট সাম দেখো 5 আর 2 7, এইটা ডিজিট সাম কিন্তু 7 আছে, এটা অ্যান্সার হতে পারে, বাকিগুলো চেক করতে হবে আমাদের। 7 আর 2 9 বের করে দাও, 2 এর আগে 3, 5 আর 3 8, ক্যানট বি দ্য অ্যান্সার। 4 আর 5 9 বের করে দাও, 5 আর 2 7, দুটো কি একই অপশান দেওয়া আছে? আচ্ছা সরি, এ আর সি একই অপশান আছে না, এ আর সি একই অপশান আছে, সেই দুটোর মধ্যে এখানে একটা অপশান আছে, এর মাপ করে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। যাই হোক, আমি তোমাদের ওভারঅল মেথডটা দেখাচ্ছি। এখানে তোমাদের 4 আর 4 8 আর 3, এটা তো অ্যান্সার না, তার মানে আমাদের আইদার এ অথবা সি অ্যান্সার হবে, কারণ দুটোতে একই ভ্যালু আছে, ঠিক আছে। মাপ একটা কাজ করে, এটাকে তুমি 6 করে নাও, ঠিক আছে, দেখতে খারাপ লাগছে, এটাকে তুমি কী করে নাও 6 করে নাও, তাহলে এটাতে অ্যান্সার হবে না, বুঝতেই পারছো আশা করি। এটা 8 হয়ে যাবে ডিসাম, তাহলে একটাই অ্যান্সার আছে, যা ডিসাম আমাদের 7 দিচ্ছে, তো এটাই আমাদের অ্যান্সার হবে, কারণ এই ডিসাম আমাদের কত দিচ্ছে 7, তো এ আমাদের হবে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো কত ইজিলি আমরা কিন্তু অ্যান্সার করতে পারি। তো যখনই বড় বড় ভ্যালু দেবে তখন একটু ডিজিট সাম, তখন একটু ইউনিট ডিজিট ইত্যাদি মেথডকে অ্যাপ্লাই করে একবার দেখে নেবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের আমি কিন্তু 15 দাগ এনেছি, এবং এই প্রশ্নটা কিন্তু তোমাদের নর্মাল মেথডেও সলভ করা যায়। এই প্রশ্নটা কিন্তু তোমাদের কোনোভাবেই ওই এলসিএম টেলসিএম ধরে না সলভ করলেও হয়, এটা অ্যাভারেজ এর প্রশ্ন। দেখো এখানে তোমাদের বলেছে যে 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে হচ্ছে 40%, এবং রিমেনিং ডিস্ট্যান্সে পেরোচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে। 40% বলতে কী বোঝায়, 40/100, 40/100কে তুমি 20 দিয়ে কাটলে কী পাবে 2/5, মানে 2 ইউনিট ডিস্ট্যান্সে পেরোচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে, ঠিক আছে। আর টোটাল ডিস্ট্যান্স যদি 5 হয়, তার মানে বাকি 3 ইউনিট ডিস্ট্যান্স সেই কিন্তু বেরোচ্ছে 60 কিলোমিটার/আওয়ার বেগে। আমরা অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কী জানি, অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু জানি টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম, এই একটাই ফর্মুলা হয় বেসিক্যালি অ্যাভারেজ ডিস্ট্যান্সের, ঠিক আছে, সরি অ্যাভারেজ স্পিডের, নট অ্যাভারেজ ডিস্ট্যান্স, অ্যাভারেজ স্পিডের একটাই ফর্মুলা হয়। টোটাল ডিস্ট্যান্স কত, টোটাল ডিস্ট্যান্স তো 5 ইউনিট, টোটাল টাইমটা কী করে বের করবো, দেখো এই 2 ইউনিট সে 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, তো এর জন্য টাইম কত হবে 1/20, আর 3 ইউনিট সে যাচ্ছে 60 কিলোমিটার/আওয়ার বেগে, সরি হ্যাঁ, তো এর জন্য টাইম কত হবে 120, বাহ গুড জিনিস। তাহলে 120 প্লাস 120, তাই তো হবে 2/40 3/60, হ্যাঁ। তো এখানে কী হবে 5/2/20, তাহলে 1/10, তাহলে 5×10 50 কিলোমিটার/আওয়ার তোমাদের অ্যান্সার হবে। যদি পরীক্ষার সময় কোনো জিনিস মাথা না আসছে, শুধু এই ফর্মুলাটা মাথা রাখবে এবং এই পার্টটাকে করবে, ইজিলি অ্যান্সার বেরোবে। তার জন্য দেখো তুমি যখনই কোনো নিউ মেথডকে ভাববে না, তখন ভাবদিকে খানিকটা টাইম নষ্ট হয়। এটা যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি। তুমি যদি পরীক্ষা না দিয়ে শুয়ে বসে কাটানো লোক হও বা স্টুডেন্ট হও, এবং তুমি যদি জাস্ট আমার ভিডিওটা জাস্ট তোমার ফোনে চলে আসতে বলে দেখতে শুরু করো, তাহলে তুমি আমি কী বলছি তার মর্মার্থ বুঝতে পারবে না, বা এনাফ প্র্যাকটিস না করলেও বা পরীক্ষা না দিয়ে, তাহলে শুধু বাড়িতে প্র্যাকটিস করলে হবে না, পরীক্ষা দিতে যেতে হবে। তোমার মনে হয় যে আমি ভাই গ্রুপ ডি দেবো, তো পরের বছর গিয়ে পরীক্ষা দেবো না, যে গ্রুপ ডি দেবে সে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করবে, সে এলপিরও ফর্ম ফিল আপ করবে। আমি এলপি দেবো না কারণ আমার কোয়ালিফিকেশন নেই, তাও ফর্ম ফিল আপ করো, কেন?
প্রথম কথা রেলের টাকা খুব কম থাকে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর টাকা হচ্ছে টাকার কথা বলছি না, কেন টেকনিশিয়ান এলপি ফর্ম ফিল আপ করতে বলছি, কারণ তুমি ধরো এই পরীক্ষাটা দেবে, এইখানে ধরো গিয়ে গ্রুপ ডি আছে, কিন্তু তার আগে যদি 2টো পরীক্ষা দাও, তাহলে এই 2টো পরীক্ষা তোমাকে ওই পরীক্ষাটার জন্য প্রিপেয়ার করিয়ে দেবে বা একটা এক্সপিরিয়েন্স দেবে। মনে রাখবে পৃথিবীতে এক্সপিরিয়েন্সের দামই সব থেকে বেশি। তুমি বাড়িতে বসে 4টে মক টেস্ট দিলে 40টা মক টেস্ট দিলে ওতে কিছু যায় আসে না। পরীক্ষার সময় তুমি প্রিপারেশান নিয়ে যে পরীক্ষা দিতে যাচ্ছ, ওই ধকল সামনে যে পরীক্ষা বসছো, তখনই তুমি বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি। নতুবা তার আগে বিন্দুমাত্র বুঝতে পারবে না। 10টা কেন 100টা মক টেস্ট লাগিয়ে নাও, তাও তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, আমি কী বলতে চাইছি মনে রাখবে। যে কোনো নতুন মেথড ভাবতে গেলে খালি টাইম নেয়, সেই ভাবার টাইমটাকে কাটো, কেটে যদি মনে হয় যে আমি স্পিডে করবো তো করো। সবাই ওটাই করছে বলে আমাকে ওটাই করতে হবে, কোনো একজন মহান স্যার ওটা বলেছেন বলে সেটাকেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। এক্সামে কেমন তোমাদের এই যে ভ্যালুগুলো দেওয়াটা, যেগুলো কেমন ভ্যালু, তার উপর বেস করে মেথড নির্বাচিত হয়। মেথড কোনো অ্যাকচুয়াল কোনো জিনিস না, অঙ্ক বলে দেবে ভাই ওই মেথডে করো, এই মেথডে করো না, এই হচ্ছে ব্যাপার। এটা এই মেথডটা ছিল, এখন ইজিলি করে বেরিয়ে গেলাম। ওকে চলো, দেখো 15ই আগস্ট অবধি আমাদের এই তোমাদের যে প্রত্যেকটা ব্যাচ আছে, সেই ব্যাচে কিন্তু তোমাদের প্রাইস অত্যন্ত লো করে দেওয়া হয়েছে। যেমন সায়েন্সের ব্যাচের যে প্রাইস আছে সেটা তোমাদের আছে 473 টাকা, ম্যাথ ব্যাচের যে প্রাইস আছে সেটা তোমাদের 599 টাকা আছে। কোনো কুপন মারার দরকার নেই, ডাইরেক্ট যাবে গিয়ে কিনতে পারবে। এটাতে কুপন ইউজ করতে হবে, কুপন ওখানে দেওয়াও আছে 31, সেটা অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কুপন অ্যাপ্লাই হয়ে তোমার টাকাটা কমিয়ে দিয়ে দেখিয়ে দেবে। কিন্তু 15ই আগস্টের পরে এই জিনিসগুলোর দাম কিন্তু প্রাইস কিন্তু বাড়বে। সায়েন্সের কোর্সে মেটেরিয়াল দেওয়া কমপ্লিট আছে, তোমরা যে কোনো তোমাদের চ্যাপ্টার খুললে মেটেরিয়াল পেয়ে যাবে। কিন্তু ম্যাথের কোর্সের ক্ষেত্রে আমাদের ম্যাথ কোর্স চলছে, শেষ হয়নি। ঠিক আছে, 3-4টে চ্যাপ্টার আমাদের এগিয়েছে, এবং অ্যাডভান্স জিওমেট্রি যেটা থেকে প্রচুর কোশ্চেন্স পড়ছে, জানো পার ডে তোমাদের ত্রিকোণমিতি পড়ছে, পার ডে তোমাদের জিওমেট্রি পড়ছে, পার ডে তোমাদের মেনসুরেশন পড়ছে। সো এই পার্টগুলো কিন্তু অনেকটাই কমপ্লিট আছে। ঠিক আছে, তোমরা নিতে পারো এখন, এটা তোমাদের সব থেকে কম রেটে এটা কিন্তু তোমাদের আছে। আর ম্যাথে যেরকম করে আমি তোমাদের করাচ্ছি, ওখানে অতটা নয়, একটু ভেঙে স্পিড কমিয়ে কেন মেথডটা হচ্ছে সেটা আমি ব্যাখ্যা করে বলবো। এটা তোমার প্র্যাকটিস সেশন চলছে, যেটা আমাদের ফ্রিতে আমি করাচ্ছি, ঠিক আছে, ইউটিউবে, এটা তোমরা নিতে পারো। আর আজকে তোমাদের টোটালি 15টা কোশ্চেন্সই ছিল। 15টা কোশ্চেন্স মানে 15টা কোশ্চেন্স নয়, দেখতে পাচ্ছ যে কেমন করে ভ্যালু চেঞ্জ করছে, কেমন বড় বড় ভ্যালু দিচ্ছে, তাকে কী করে ট্যাকেল করবো সেটাই কিন্তু তোমাদের আমি দেখেছি। মানে রিয়েল টাইম অ্যাপ্রোচ কীভাবে হবে, ভাবতে গিয়ে সময় নষ্ট করবে না, যেটা একটু আগে বললাম। এইগুলোকে ভেবে যদি কাজ করতে পারো, তাহলে এক্সাম হলে গিয়ে কিন্তু তুমিই কিন্তু সেরা হবে, প্রথম কথা। আর আজকে আমি মানে রিয়েলি যে টাইপের কোশ্চেন্স পেয়েছি তাই করিয়েছি, এক্সট্রা প্রশ্ন দিয়ে বাঞ্চ আপ করাইনি, যাতে আমার ভিডিওর বেড়ে যায়, ওয়াচ টাইম বাড়ে, ওসব কিছু করি না আমি। ঠিক আছে, যা পেয়েছি সেটাই তোমাদের করালাম, একদম জেনুইন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর দেখছি আজকে সায়েন্সের ক্লাস দেওয়া যায় কিনা, এটা ম্যাথেরই থাকলো। প্রথমে হয়েছে ম্যাথ সায়েন্স একসঙ্গে দেবো, দরকার নেই, সায়েন্সটা আমি তোমাদের আলাদা করে দেওয়ার আগে চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ।